আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। জাকাত ব্যবস্থাপনা কার্যকর করতে ধর্মমন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। রমজানের পরেই সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের 4 রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার, স্থানীয় সরকার মন্ত্রী। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না, অর্থমন্ত্রী। জেলা সদর থানাকে জিরো কমপ্লেইন থানা করার ঘোষণা আইজিপির। তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ। হাদি হত্যা, ভারতে গ্রেফতারকৃতদের সাথে কথা বলতে কনসুলার এক্সেস চেয়েছে ঢাকা। ভোজ্য তেলের দাম 1 ফোঁটাও বাড়বে না, বাণিজ্যমন্ত্রী। বাসে আগুন ও পেট্রোল পাম্প ভাঙচুরের মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের 7 নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, ডিআইজি। রাত 10টার পর কিশোরদের রাস্তায় পেলেই ব্যবস্থা, পুলিশ সুপার। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন। এবং ইরানকে বিভক্ত করে তেল দখলের চেষ্টা যুক্তরাষ্ট্রের, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন শিরোনাম, ব্যাপারে বিস্তারিত। জাকাত ব্যবস্থাপনা সুশৃঙ্খল এবং কার্যকর করতে ধর্মমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয় ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাকাত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ ছিলেন। কিভাবে জাকাতের অর্থ আরও কার্যকরভাবে বন্টন করা যায়, জাকাতের মাধ্যমে কিভাবে দারিদ্র্য বিমোচন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই বিষয়গুলো অবহিত হয়ে যথাযথ নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। বৈঠকে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। রমজান মাসের পরপরই সরকার সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যা মামলা 2 আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, রমজান মাসের পরপরই সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের 4টি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। 4টি রুটই মধ্যপ্রাচ্যের। সেগুলো হচ্ছে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজা, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। সোমবার 9 মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল তার মধ্যে দোহা, শারজা, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো 10 মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি এবং সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার সাপেক্ষে ফ্লাইট দুটি পুনরায় চালু করা হতে পারে। নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এলজিইডি কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তার দেখানো পথ অনুসরণ করেই বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করছে সরকার। এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণের সুযোগ থাকবে না। সোমবার রাজধানীর সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমাদের নির্বাচনে যে অঙ্গীকার ছিল তার অংশ হিসেবে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বহুদিন ধরে বলে আসছি, বাংলাদেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছাতে হবে, কিন্তু বাস্তবে সেটা করা সহজ নয়। দেশের অর্থনৈতিক সক্ষমতা মাথায় রেখে বড় কোনো সামাজিক কর্মসূচি হাতে নেওয়া সহজ নয়। তিনি বলেন, প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের আগে সহায়তা পৌঁছে দেওয়া।
জনগণের আস্থা পুনরুদ্ধারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে দেশের প্রতিটি জেলা সদর থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। সোমবার বেলা 11টায় পুলিশ হেডকোয়ার্টার্সে মিডিয়া সেন্টার আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আইজিপি বলেন, জেলা সদরের প্রতিটি থানাকে এমনভাবে পরিচালনা করা হবে যাতে সেখানে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট থানার সার্বিক কার্যক্রম একজন সার্কেল অফিসার সার্বক্ষণিকভাবে মনিটরিং করবেন। তিনি বলেন, আমরা এমনভাবে জনগণকে সেবা দিতে চাই যাতে থানায় আসা মানুষ হাসি মুখে ফিরে যেতে পারেন। জ্বালানি তেল সরবরাহ ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে দেশের প্রধান তেল ডিপোগুলো নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এর ফলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো। মন্ত্রণালয় জানায়, এসব জ্বালানি ডিপো কেপিআই-ভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে উল্লেখিত স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় গ্রেফতার 2 বাংলাদেশিকে ফেরত চাইতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে দেশটির কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে কলকাতা পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে বলে গতকাল আমরা জানতে পেরেছি এবং তাদেরকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে তিনি আরও বলেন, কলকাতার উপ-কমিশনার ইতিমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, কারণ আমাদের কাছে যে তথ্য আছে তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনসুলার অ্যাক্সেস পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারব। ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার 7 জন গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। রোববার দিবাগত রাত 2টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ জানায়, রোববার ঝিনাইদহ তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে নয়ন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঝিনাইদহ জেলা শাখার সাবেক সদস্য নিহত হন। এই ঘটনার পর 3টি বাসে অগ্নিসংযোগ ও একটি পেট্রোল পাম্প ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা পরদিন বিচার দাবি করে মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন বাসের এক মালিক। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমাদের অভিযান সফল হয়েছে। অভিযানে কয়েকজনকে আটক করার পাশাপাশি কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর 2টার দিকে জঙ্গল সলিমপুরে যাওয়ার ছিন্নমূল মুখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিআইজি বলেন, অভিযানের পর এলাকায় স্থায়ীভাবে 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প চালু থাকবে, যাতে ভবিষ্যতে এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত 15 জনকে আটক করার তথ্য পাওয়া গেছে, তবে এখনও বিভিন্ন ইউনিট পুরোপুরি রিপোর্ট না দেওয়ায় চূড়ান্ত সংখ্যা বলা যাচ্ছে না। বান্দরবানে কিশোর গ্যাং দমনে রাত 10টার পর কিশোরদেরকে রাস্তায় পেলে আইনি বিচারের সম্মুখীন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান। রোববার রাত 11টায় বান্দরবান পৌরসভার থানচি বাস স্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে এই ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয়, বান্দরবানে সেই অর্থে বোঝাতে চাওয়া হচ্ছে না। তারা অনেকেই আসলে অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাচ্ছে না। এখন সময় হচ্ছে লেখাপড়া করে নিজেকে করার। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। সবাই জানেন, বর্তমান শিক্ষামন্ত্রীর অতীতের কর্মপরিচালনার বিষয়ে অটোপাসের সম্ভাবনা ভবিষ্যতে আর থাকবে না। লেখাপড়া করেই পাশ করতে হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফা হুসেইনি খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তেহরানের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছেন, এক অভিনন্দন বার্তায় পুতিন মুস্তফা খামেনির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন নেতা তার পিতার আদর্শ ও কর্মকাণ্ডকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি বিশ্বাস করেন। পুতিন আরও বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে মুস্তফা খামেনি ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে তেহরানের প্রতি রাশিয়ার অটল সমর্থন ও সংহতির বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন। ইরানের তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র দেশটিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, ইরান সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা পরিচালিত হয় তবে সেক্ষেত্রে আমাদের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে। মুখপাত্র জোর দিয়ে বলেন, আত্মরক্ষামূলক ব্যবস্থাকে কখনো শত্রুতামূলক আচরণ হিসেবে গণ্য করা উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।